ওয়েলকাম এভরিওয়ান। তোমাদের সকলকে কারেন্ট অ্যাফেয়ার্স এক্সপার্ট ইউটিউব চ্যানেলে স্বাগত। আমি সন্দীপন স্যার। আজকে একটা নতুন ক্লাস শুরু করব, যেখানে বেশ কিছু কারেন্ট অ্যাফেয়ার্স এর কোশ্চেন আলোচনা করব। ফার্স্ট কোশ্চেন তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ কি রয়েছে। বলছে রিসেন্টলি প্রাইম মিনিস্টার মোদি পার্টিসিপেটেড ইন দ্য 25th মিটিং, অর্থাৎ এটা কততম, 25তম একটা বৈঠক অব দ্য কাউন্সিল অব দ্য হেডস অব স্টেট অব দ্য সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন, অর্থাৎ এসসিও মিটিং কবে হয়েছে? হেল্ড ইন আগস্ট সেপ্টেম্বর 25, অর্থাৎ আগস্ট সেপ্টেম্বর মাসে এই মিটিংটা অনুষ্ঠিত হয়েছে, অর্থাৎ আগস্টের লাস্ট দিন, সেপ্টেম্বরের প্রথম দিন। বলেছে হোয়ার ওয়াজ দিস সামিট হোস্টেড, অর্থাৎ এই সম্মেলনটা কোথায় হয়েছে। মানে এই যে 25তম এসসিও মিটিং, এসসিও পুরো শব্দটা কি? সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন। তো এই অর্গানাইজেশনের এবছরে এই মিটিংটা কোথায় অনুষ্ঠিত হয়েছিল। তাহলে আমরা বলবো, তার আগে একটু আলোচনা করে নিই এসসিওটা কি। প্রথমত মনে রাখবে, এসসিও হলো একটা অর্গানাইজেশন। এই অর্গানাইজেশন কিসের উপরে কাজ করে? মনে রাখবে, মানে ইকোনমিক যে কোঅপারেশন রিলেটেড অ্যাক্টিভিটি এরা করে থাকে, সিকিউরিটি রিলেটেড এরা কাজ করে থাকে। এই ধরনের কাজগুলো কারা করে? এই অর্গানাইজেশন করে থাকে, তারা এসসিও। এছাড়াও মনে রাখবে, অন্যান্য বিভিন্ন ব্যবসায়িক বিভিন্ন বিষয় হতে পারে, যেটা আমাদের ইকোনমিক কোঅপারেশনের মধ্যে রয়েছে, বা বিভিন্ন আর্থিক সহযোগিতা রিলেটেড কাজ, সমস্ত কাজ এসসিও করে। এসসিও কবে তৈরি হয়েছে? মনে রাখবে 2001 সালে এই অর্গানাইজেশনটা প্রতিষ্ঠা পায়। কিন্তু এই অর্গানাইজেশনের আগে, অর্থাৎ এসসিও নামের আগে, এটা একটা অন্য নাম ছিল। এই নামটা কি ছিল? মনে রাখবে, সাংহাই 5। কি নাম বললাম? সাংহাই 5 বলে একটি অর্গানাইজেশন ছিল, যেটা কবে তৈরি হয়েছে? মনে রাখবে 1996 সালে এই সাংহাই 5 যে অর্গানাইজেশন, এটা প্রতিষ্ঠা পায়। কবে? 1996-তে সাংহাই 5 বলে এই অর্গানাইজেশনটা প্রতিষ্ঠা পায়। এবং সেই সময় এই গ্রুপে কারা ছিল? যেমন চায়না ছিল, তারপরে কাজাখস্তান ছিল, তারপরে তোমার কিরগিজস্তান ছিল, রাশিয়া ছিল। ওকে, তাহলে চায়না ছিল, কাজাখস্তান ছিল, কিরগিজস্তান ছিল এবং রাশিয়া ছিল, আর মনে রাখবে তাজিকিস্তান। এই 5টা দেশকে নিয়ে এই অর্গানাইজেশনটা শুরু হয়েছিল। কি নাম বললাম? কি কি দেশ? দেশগুলোর নাম আবার বলছি, চায়না ছিল, কাজাখস্তান ছিল, কিরগিজস্তান ছিল, রাশিয়া ছিল এন্ড তাজিকিস্তান। তো এই 5টা দেশকে নিয়ে প্রথমে এই অর্গানাইজেশনটা তৈরি হয়। তো এই অর্গানাইজেশনটারই পরবর্তীকালে কি নাম হয়? এসসিও। এখানে লিখেছি উপরে এসসিও। এসসিও কবে তৈরি হয়েছে? মনে রাখবে 2001 সালে। তো এসসিও যখন তৈরি হয়, তখন এখানে কতগুলো দেশকে নিয়ে তৈরি হয়েছিল? 6টা। তার মানে এই যে 5 নিচে আমি লিখেছি, এই 5টার সঙ্গে আরেকটি দেশ অ্যাড হয়ে এসসিও গ্রুপটা তৈরি হয়েছিল। তো সেই গ্রুপটা, মানে সেই দেশটার নামটা কি? তাহলে এখানে দেখো, অলরেডি আমাদের কি কি নামগুলো আছে আমি এখানে বলেছি। ঠিক আছে, তাহলে এর সঙ্গে যে দেশটা পরে অ্যাড হয়েছে, অর্থাৎ এসসিওতে, সেই দেশটার নাম ছিল উজবেকিস্তান। কি নাম বললাম? উজবেকিস্তান। তো এই 6টা দেশকে নিয়ে এই এসসিও গ্রুপটা তৈরি হয়। পরবর্তীকালে এই গ্রুপে ইন্ডিয়া এবং পাকিস্তান এই গ্রুপে অংশগ্রহণ করে। কবে অংশগ্রহণ করেছিল এই দুটি দেশ? 2017-তে অংশগ্রহণ করে ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান। এবং এরও পরবর্তীকালে এই গ্রুপে অংশগ্রহণ করেছে কে? মনে রাখবে, ইরান। ইরান কবে অংশগ্রহণ করেছে এই গ্রুপে? তাহলে মনে রাখবে, ইরান অংশগ্রহণ করেছে 2023-এ। আর এরপরে অংশগ্রহণ করেছে তোমার বেলারুশ। কি নাম বললাম? বেলারুশ। এরা কবে অংশগ্রহণ করেছে? 2024 সালে। তাহলে এই মুহূর্তে যদি বলা হয় এসসিও গ্রুপের টোটাল মেম্বার কতগুলো? 10খানা দেশ। সেই 10টা দেশের মেম্বারদেরকে নিয়ে এবারে সম্মেলনটা অনুষ্ঠিত হয়েছে।
আর মনে রাখবে এই অর্গানাইজেশনের সদর দপ্তর কোথায়, তাহলে মনে রাখবে এদের হেডকোয়ার্টার যদি বলা হয় বেজিং এ, এই অর্গানাইজেশনের হেডকোয়ার্টার কোথায় বললাম, বেজিং। তাহলে এসসিও গ্রুপের সদর দপ্তর কোথায়, তাহলে মনে রাখবে বেজিং এ এই অর্গানাইজেশনের হেডকোয়ার্টার। আর এই অর্গানাইজেশনের 2025-এর এই যে বৈঠকটা যে আমরা এখানে বলছি, এই বৈঠকটা কোথায় হয়েছিল, যেটা আমাদের কোশ্চেনটা ছিল, তাহলে মনে রাখবে এটা কোথায় হয়েছে, তিয়ানজিন শহরে। কোথায় বললাম, তিয়ানজিন শহরে এবছরের এই মিটিংটা তোমার অনুষ্ঠিত হয়েছে। এবং এই শহরটা কোথায়, চীনের এটা একটা শহর। ওকে, আর এখানে আরেকটা কোশ্চেন হতে পারে যে আগামী বছর এই অর্গানাইজেশনের তোমার অর্থাৎ এসসিও গ্রুপের মিটিংটা কোথায় অনুষ্ঠিত হবে, এটা ভালো করে মাথায় রেখো। পরবর্তী ইয়ার মানে 2026 আপাতত যেটা বলা হয়েছে যে 2026-এ এই মিটিংটা কোথায় অনুষ্ঠিত হবে, জায়গাটার নাম মনে রাখবে বিশকেক, অর্থাৎ BISHKEK। এটা কোথায়, জায়গাটা হলো কিরগিজস্তান। ওকে, এখানে তোমার মিটিংটা অনুষ্ঠিত হবে। কোথায় বললাম, কিরগিজস্তানে এই মিটিংটা অনুষ্ঠিত হবে। ওকে, কোথায়, বিশকেক। এটা হলো 2026। আর মনে রাখবে 2027-এ আপাতত এখনো পর্যন্ত সিদ্ধান্ত হয়নি, তবে মেবি এই মিটিংটা কোথায় হতে পারে, যেটা আমাদের প্রতিবেশী দেশ পাকিস্তান, অর্থাৎ তাদের দেশের যিনি প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ, তিনি ঘোষণা করেছে 2027-এ এসসিও সম্মেলন কোথায় হবে, পাকিস্তানে অনুষ্ঠিত হবে, যেটা উনি ঘোষণা করেছে। বাট এখনই পর্যন্ত ফাইনালি কিছু জানা যায়নি। বাট 2026-এরটা ঘোষণা হয়েছে। কোথায় হবে, কিরগিজস্তানে বিশকেক বলে একটি শহর, এখানে এটা অনুষ্ঠিত হবে। আর বললাম কি এসসিওর হেডকোয়ার্টার কোথায় বলেছি, বেজিং। আর এবারে মিটিং কোথায় হয়েছে বললাম। চলো নেক্সট কোশ্চেনে আসি। বলেছে দ্য ফার্স্ট এভার ইন্টারন্যাশনাল কনফারেন্স অন দ্য ফিউচার অফ পালি। পালিটা কি, পালি একটা ভাষা, অর্থাৎ পালি ভাষার ভবিষ্যৎ বা পালি স্টাডিজের যে ভবিষ্যৎ বিষয়, সেটা নিয়ে একটা আন্তর্জাতিক সম্মেলন। The Pali Studies was jointly organized by the Assistant High Commission of India, Kandy, and which university? অর্থাৎ ক্যান্ডি মানে শ্রীলঙ্কা, এটা একটা শহর। এই শহরের যে ভারতের যে হাই কমিশন রয়েছে, অ্যাসিস্ট্যান্ট হাই কমিশন, তারা এবং একটি ইউনিভার্সিটি মিলে পালি ভাষা বা পালি স্টাডিজের উপর একটা ভবিষ্যৎ বিষয় নিয়ে একটা সম্মেলন পরিচালনা করেছে। তো সেটা কারা করেছে, মানে কোন ইউনিভার্সিটি, তাহলে ইউনিভার্সিটির নাম মনে রাখবে ইউনিভার্সিটি অফ পেরাডেনিয়া। ওকে, তাহলে আনসার কি হবে, ইউনিভার্সিটি অফ পেরাডেনিয়া, এই ইউনিভার্সিটি তোমার এটা পরিচালনা করেছে। এবার কোশ্চেন হতে পারে পালিটা কি ধরনের ভাষা। মনে রাখবে আমাদের দেশে দু ধরনের ল্যাঙ্গুয়েজ হয়, একটা ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ, আর একটাকে আমরা বলি ট্রাইবাল ল্যাঙ্গুয়েজ, অনেকটা আমাদের ওই মিউজিক বা ডান্সের মতো। তো আমাদের দেশে এই যে ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ, কোনটা ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ বলে ঘোষণা করা হয়, মনে রাখবে ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ হবে এমন একটি ভাষা যে ভাষার ইতিহাস হবে 2 থেকে প্রায় 2500 বছরের পুরনো, এবং যে ভাষা মনে রাখবে কোনো ভাষা থেকে হয়তো সৃষ্টি হয়নি, এমন কোনো ভাষা, এবং তাদের যে প্রাচীন বহু ঐতিহ্য রয়েছে বা নিদর্শন রয়েছে, ইতিহাস রয়েছে, এই ধরনের ভাষাকে বলা হচ্ছে ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ। এবার কোশ্চেন, এটা কারা ঘোষণা করবে, তাহলে মনে রাখবে এটা ঘোষণা করবে সাহিত্য একাডেমি, ভারতবর্ষের এটা একটা সংস্থা যারা লিটারেচার নিয়ে কাজ করে থাকে, অর্থাৎ তাদের নির্ধারিত একটি কমিটি, তারাই ঘোষণা করে কোনটা ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ বা কোনটা ট্রাইবাল ল্যাঙ্গুয়েজ ঘোষণা করে। তাহলে মনে রাখবে আমাদের দেশে ফার্স্ট যদি ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ বলি, তার নামটা কি হবে, তামিল। কি বললাম, তামিল ভাষা। কবে হয়েছিল, 2004 সালে। এরপরে কোনটা হয়েছে, সংস্কৃত। সংস্কৃত কবে হয়েছে, মনে রাখবে 2005। 2005-এ সংস্কৃত হয়েছে।
তারপরে হয়েছে তেলেগু এবং কন্নড়। তেলেগু এবং কন্নড় এই দুটি ভাষা কবে হয়েছে? তাহলে মনে রাখবে 2008 সালে তেলেগু এবং কন্নড় ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ বলে ঘোষণা হয়। এরপরে আমাদের হয়েছে মালায়ালাম। পুরোটা লিখলাম না। মালায়ালাম কবে হয়েছে? মনে রাখবে 2013। আর এরপরে যেটা হয়েছে সেটা মনে রাখবে ওড়িয়া বা উড়িষ্যার যে ভাষা ওড়িয়া 2014-তে। তো প্রথমে এই 6টি ভাষা প্রথমে তোমার বহুদিন ধরে ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ হিসাবে এগুলোকে বলা হয়েছিল, এবং এরপরে অর্থাৎ 2024 সালে এই সংস্থা নতুন করে 5টা ভাষাকে ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ হিসাবে ঘোষণা করে। এগুলো কবে, সেই ভাষাগুলো কি কি? যেমন বেঙ্গলি, তারপরে হবে তোমার পালি, তারপরে হবে তোমার মারাঠি, আর কি কি? বেঙ্গলি, পালি, মারাঠি, তারপরে হচ্ছে অসমিয়া বা আসামিস। আরেকটা কি মনে রাখবে? প্রাকৃত। আরেকটা কি ভাষা বললাম? প্রাকৃত। এই টোটাল তার মানে এবারে 2024-এ কটা ভাষা ঘোষণা করেছিল? তাহলে মনে রাখবে 5টি ভাষা 2024-এ ঘোষণা করে। আর এই 5টা, আর আগে ছিল 6টা, এদিকে 6টা, তাহলে টোটাল হবে 11টা। তাহলে এই মুহূর্তে যদি বলে ভারতে মোট কতগুলো ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ রয়েছে, তাহলে মনে রাখবে 11খানা ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ রয়েছে। আর পালি কি ধরনের ভাষা? মনে রাখবে পালি এই মুহূর্তে যদি বলা হয় আমাদের দেশে এটা একটা ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ। ওকে, এবার আসি পরের কোশ্চেনে। তাহলে আগের কোশ্চেনের উত্তরটা তো বললাম, আনসারটা হবে ইউনিভার্সিটি অফ পেরাডেনিয়া। নেক্সট কোশ্চেন কি বলেছে? রিসেন্টলি ওড়িশা র্যাঙ্ক 5th ইন ইন্ডিয়া in terms of electric bus adoption. How many e-buses are currently in operation in the state? অর্থাৎ এই মুহূর্তে তাদের রাজ্যে মোট কতগুলি ইলেকট্রিক বাস বা ই ভেহিকেল যেটা চলছে। তো মনে রাখবে ই ভেহিকেল মানে যতগুলো চলে ওই রাজ্যে, তার নিরিখে এরা ভারতবর্ষের মধ্যে কোন পজিশনে আছে? 5ম স্থানে রয়েছে। ঠিক আছে, তো এরা এই মুহূর্তে বা এই রাজ্যে মোট কতগুলো ই ভেহিকেল চলছে? তাহলে মনে রাখবে 850 নয়, এটা হবে 450। ওকে, কি আনসার আসবে? 450। তাহলে উড়িষ্যাতে এই মুহূর্তে মোট যদি বলা হয় কতগুলি ই ভেহিকেল চলছে, তাহলে মনে রাখবে 450। আর মনে রাখবে এই ইলেকট্রিক ভেহিকেলের দিক থেকে এই রাজ্য যদি বলি কোন পজিশনে রয়েছে, মনে রাখবে 5th পজিশনে তোমার রয়েছে। কোন পজিশন? 5th পজিশনে বা 5ম স্থানে। তাহলে এবার কোশ্চেন হতে পারে 1 নম্বরে কারা রয়েছে? তাহলে মনে রাখবে ফার্স্ট পজিশনে মনে রাখবে দিল্লি রয়েছে, ফার্স্ট পজিশনে দিল্লি। সেকেন্ড যদি বলে মহারাষ্ট্র, সেকেন্ড পজিশনে হলো মহারাষ্ট্র। এবং 3 নম্বর পজিশনে কারা রয়েছে? কর্ণাটকা। ঠিক আছে, আর 4 নম্বরে কে রয়েছে? 4 নম্বরে রয়েছে ইউপি। 5-এ রয়েছে কে? 5-এ বললাম উড়িষ্যা। ওকে, তো প্রথম 5টা রাজ্য ভারতবর্ষে, যে রাজ্যগুলোতে ইলেকট্রিক ভেহিকেল কত পরিমাণ চলে সেই রেসপেক্টে উড়িষ্যাতে চলে কতগুলো? 450। আর দিল্লিতে এই মুহূর্তে চলে কতগুলো? প্রায় 3564 খানা ইলেকট্রিক ভেহিকেল চলে। আর ভারতবর্ষে যদি বলা হয় এই মুহূর্তে মোট কতগুলি ইলেকট্রিক ভেহিকেল অপারেট হচ্ছে বা ইলেকট্রিক বাস, ইলেকট্রিক ভেহিকেল বলতে ইলেকট্রিক বাসের কথা এখানে উল্লেখ করছি। তো সেই ইলেকট্রিক বাস এই মুহূর্তে ভারতবর্ষে মোট কতগুলো চলে? তো মোটামুটি একটা হিসাব যেটা বলা হয়েছে 14,329। তাহলে টোটাল যদি ইলেকট্রিক বাস ভারতবর্ষে এই মুহূর্তে কতগুলো চলছে বললাম? 14,329 খানা বাস। নেক্সট কোশ্চেন চলো কি রয়েছে, বলছে হুইচ ইন্ডিয়ান অর্গানাইজেশন became the first to win the
prestigious Ramon Magsaysay Award in 25 for its work in girls education. ওকে, অর্থাৎ গার্লস এডুকেশনের জন্য এই পুরস্কারটা দেওয়া হয়েছে ওই অর্গানাইজেশনকে। প্রথমত রামন ম্যাগসেসাই এই পুরস্কারটা কবে চালু হয়েছে মনে রাখবে 1958। আর এটা কোথা থেকে দেওয়া হয়? ম্যানিলা থেকে দেওয়া হয়। ফিলিপিন্সের ম্যানিলা শহর থেকে এই পুরস্কারটা দেওয়া হয়। এবং মনে রাখবে এই পুরস্কারটা হলো এশিয়ার মধ্যে সবচেয়ে বড়, ওই জন্য এই পুরস্কারকে আমরা কি বলি? এশিয়ান নোবেল বলা হয়। আর এই পুরস্কার বহু ভারতীয় পেয়েছেন। তাহলে এবার যদি কোশ্চেনে বলে ফার্স্ট ইন্ডিয়ান, অর্থাৎ প্রথম ভারতীয় এই পুরস্কার কে পেয়েছে, তাহলে মনে রাখবে বিনোবা ভাবে। কি নাম বললাম? বিনোবা ভাবে। ইনি প্রথম ভারতীয় এই পুরস্কার পেয়েছিলেন কবে? 1958 সাল। এই পুরস্কারটা অনেকগুলো বিষয়ের উপর দেওয়া হয়, যেমন পাবলিক সার্ভিস, গভর্নমেন্ট সার্ভিস, তারপরে ইন্টারন্যাশনাল পিস অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং, লিটারেচার, এরা বিভিন্ন বিষয়ের উপর এই পুরস্কারটা প্রদান করা হয়। তাহলে মনে রাখবে এই পুরস্কারটা এশিয়ার মধ্যে সবচেয়ে বড়। তো এবছরে অর্থাৎ 2025 সালে এই পুরস্কারটা ঘোষণা হলো। মোট 3 জন পেয়েছে, তাদের মধ্যে 2 জন ব্যক্তি পেয়েছে আর একটা অর্গানাইজেশনকে দেওয়া হয়েছে। তো সেই অর্গানাইজেশনটার নাম কি? এডুকেট গার্লস। কি নাম বললাম? এডুকেট গার্লস, যারা কিনা মহিলাদের বা মেয়েদের শিক্ষার জন্য এই অর্গানাইজেশনটা কাজ করে এবং তার কাজের জন্য তাদেরকে এই পুরস্কারটা দেওয়া হয়েছে। এবং এই অর্গানাইজেশনটা অর্থাৎ এডুকেট গার্লস, এরা কবে তৈরি হয়েছে মনে রাখবে 2007-এ এই অর্গানাইজেশনটা প্রতিষ্ঠা পায় এবং এদের ফাউন্ডারের নাম কি? সাফিনা হুসেন। এদের প্রতিষ্ঠাতার নাম কি? বা ফাউন্ডারের নাম মনে রাখবে সাফিনা হুসেন। তিনি হলেন এই অর্গানাইজেশনের প্রতিষ্ঠাতা। নামটা ভালো করে মনে রাখবে, সাফিনা হুসেন। আর অর্গানাইজেশনের নামটা কি? এডুকেট গার্লস। কবে তৈরি হয়েছে? 2007। তাহলে এইখানে কারা পেয়েছে বললাম কোশ্চেনের উত্তরটা। নেক্সট কোশ্চেনে আসি। নেক্সট কোশ্চেনে কি বলেছে? হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য 29th Controller General of Accounts in the Department of Expenditure, Ministry of Finance। অর্থাৎ মিনিস্ট্রি অফ ফাইন্যান্সের অধীনে এটা একটি সংস্থা। সংস্থাটার নামটা কি? ডিপার্টমেন্ট অফ এক্সপেন্ডিচার। তো এই ডিপার্টমেন্ট অফ এক্সপেন্ডিচার যেটা কোন মিনিস্ট্রির অধীনে বললাম? কোন মিনিস্ট্রির অধীনে? মিনিস্ট্রি অফ ফাইন্যান্স। এবং এখানকার মিনিস্টারের নাম কি যদি বলা হয়? তাহলে এখন যদি আমাদের বলে অর্থমন্ত্রীর নাম কি, এটা তোমরা বলবে, কমেন্ট করবে, যদি পারো অবশ্যই উত্তর দেবে। এই মুহূর্তে আমাদের দেশের অর্থমন্ত্রীর নাম কি? তো সেই অর্থমন্ত্রকের অধীনে এই ডিপার্টমেন্ট অফ এক্সপেন্ডিচার যেটা কাজ করে থাকে। আমাদের কোশ্চেনটা করেছে এদেরই 29তম কন্ট্রোলার জেনারেল অফ অ্যাকাউন্টস হিসাবে কে দায়িত্ব গ্রহণ করে? তাহলে মনে রাখবে কে করেছে? রাখবে TCA কল্যাণী। TCA কল্যাণী ইনি তোমার দায়িত্ব গ্রহণ করেছেন। এবং মনে রাখবে 1991 ব্যাচের একজন ICAS অফিসার। কি বললাম? 1991 ব্যাচের ICAS অফিসার, যাকেই কিনা তোমার এই দায়িত্ব প্রদান করা হয়েছে। তাকে বললাম এনাকে এই দায়িত্বটা দেয়া হয়েছে। আর তার প্রায় 34 বছরের একটা অভিজ্ঞতা রয়েছে এই ফিল্ডে কাজ করার, তাকেই এই দায়িত্ব প্রদান করা হয়েছে। পরের কোশ্চেনে আসি। নেক্সট কোশ্চেন দেখো কি রয়েছে। বলেছে হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ এক্সিকিউটিভ ডাইরেক্টর অফ দ্য ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড in 25 রিপ্লেসিং KV সুব্রামানিয়াম। অর্থাৎ KV সুব্রামানিয়ামের জায়গায় IMF এর নতুন এক্সিকিউটিভ ডাইরেক্টর হিসাবে কে দায়িত্ব গ্রহণ করেছেন? এটাও গুরুত্বপূর্ণ কোশ্চেন। আর নামটা কি হবে? উর্জিত প্যাটেল। কি নাম? এই কে সুব্রামানিয়াম এনার জায়গায় নতুন আন্তর্জাতিক মুদ্রা তহবিলের নতুন নির্বাহী পরিচালক বা ইডি এক্সিকিউটিভ ডিরেক্টর হিসাবে কে নিযুক্ত হয়েছেন? তার আনসার কি আসবে? উর্জিত প্যাটেল। এবার এখানে কোশ্চেন হতে পারে এই যে তোমার
তার কথা বলছি আমরা IMF অর্থাৎ ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। এরা কবে চালু হয়েছে এই অর্গানাইজেশনটা, কোশ্চেন হতে পারে। এদের হেডকোয়ার্টার কোথায়, বা বর্তমানে IMF এর ডিরেক্টর হিসাবে কে কাজ করে বা কে দায়িত্বে রয়েছেন। তো মনে রাখবে IMF বা ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড কবে চালু হয়েছে, মনে রাখবে 1945-এ এটা চালু হয়। কত, 1945-এ অ্যাকচুয়ালি এটা কাজ শুরু হয়, বাট ফরমেশন কিন্তু আমরা বলি, যদি এদের ফরমেশন বলা হয় তাহলে মনে রাখবে ফরমেশনটা কিন্তু হয়েছিল 1944। তাহলে এদের গঠনটা কবে হয়েছিল, ফরমেশন 1944-এ এটা ফরমেশন হয়। ওকে, এবং তারপর এরা কিন্তু কাজ শুরু করে, মানে 45 থেকে সম্পূর্ণভাবে এটা কাজ শুরু করে। এবং এই অর্গানাইজেশনের হেডকোয়ার্টার কোথায়, ওয়াশিংটন ডিসি। ওয়াশিংটন ডিসি এদের হলো সদর দপ্তর বা হেডকোয়ার্টার বলতে পারো। ঠিক আছে, আর ফরমেশনটা কিন্তু খুব ভালো করে মাথায় রেখো, কবে, 44। আর এখানকার এমডি কে রয়েছে, এখানের এমডি যিনি রয়েছেন কি নাম, ক্রিস্টালিনা জর্জিভা। ক্রিস্টালিনা জর্জিভা, ইনি হলেন তোমার এখানকার বর্তমান ম্যানেজিং ডিরেক্টর। এখানে আরেকটা কোশ্চেন হতে পারে, এই কোশ্চেনটা হলো এখানকার প্রথম অর্থাৎ ফার্স্ট ডেপুটি এমডি। ফার্স্ট ডেপুটি এমডি পোস্টে কে রয়েছেন, যিনি একজন ভারতীয়। কি বললাম, ফার্স্ট ডেপুটি এমডি, ভালো করে মাথায় রেখো, ফার্স্ট ডেপুটি এমডি, এনার নামটা কি, তাহলে মনে রাখবে যিনি এখানে প্রথম যিনি ডেপুটি এমডি ছিল ফার্স্ট টাইম, খুব গুরুত্বপূর্ণ, কি নাম, মনে রাখবে গীতা গোপীনাথ। কি নাম বললাম, গীতা গোপীনাথ ফার্স্ট ডেপুটি এমডি পোস্টে ছিল। বাট এই মুহূর্তে এখন কিন্তু তোমার গীতা গোপীনাথ এই পোস্টে নেই। ঠিক আছে, তাহলে আমাদের যদি বলা হয় তাহলে IMF এর যে ডেপুটি এমডি হিসাবে কে কাজ করেছেন, গীতা গোপীনাথ, যিনি একটা সময় এই পোস্টে দায়িত্ব পালন করেছেন 2022 থেকে। কি নাম বললাম, গীতা গোপীনাথ। কবে থেকে দায়িত্বে ছিলেন, মনে রাখবে 2022 থেকে তিনি দায়িত্বে ছিলেন। আর কত দিন পর্যন্ত, এবছরের 31শে আগস্ট পর্যন্ত, অর্থাৎ 31 আগস্ট 2025 পর্যন্ত তিনি এই দায়িত্বে ছিলেন, মানে এই পোস্টে প্রথম ইনি ছিলেন। বাট বর্তমানে এই পোস্টে কিন্তু দায়িত্ব চেঞ্জ হয়েছে। এখন বর্তমানে যদি বলা হয় এখানকার ডেপুটি এমডি হিসাবে কে আছে, প্রেজেন্ট, সাইডে লিখে দিলাম প্রেজেন্ট ডেপুটি এমডি। ওকে, আচ্ছা, এখানে কিন্তু প্রেজেন্ট যে ডেপুটি এমডি পোস্টটা কিন্তু এইরকমই থাকবে, ফার্স্ট ডেপুটি এমডি হিসাবেই বলছে। ঠিক আছে, এই ফার্স্ট ডেপুটি এমডি পোস্টটা শুরু হয়েছিল যখন, তখন প্রথম হয়েছিল গীতা গোপীনাথ। বাট বর্তমানে যিনি হচ্ছেন সেটার ক্ষেত্রেও আমরা কিন্তু ইউজ করছি ফার্স্ট ডেপুটি এমডি, বাট ইনি কিন্তু বর্তমান, মনে রাখবে প্রেজেন্ট দিয়ে আমি লিখলাম ফার্স্ট ডেপুটি এমডি। এনার নামটা কি, মনে রাখবে ড্যানিয়েল, কি নাম বললাম, ড্যানিয়েল ড্যানিয়েল কাচ। অর্থাৎ ইনি হলো এই মুহূর্তে এই অর্গানাইজেশনের মানে ডেপুটি এমডি হিসাবে দায়িত্বে রয়েছেন, বা ড্যান ক্যাচ ও বলে অনেক, ড্যানিয়েল নামটাকে শর্ট ফর্মে ইউজ করে ড্যান কাচ। ঠিক আছে, এই মুহূর্তে এই ভদ্রলোক দায়িত্বে আছেন। আর ইনি কোন দেশে, ড্যানিয়েল, ইনি হলেন USA। আর গীতা গোপীনাথ কে ছিলেন, ইনি ইন্ডিয়ান আমেরিকান। ঠিক আছে, ইনি কি ছিলেন বললাম, ইন্ডিয়ান আমেরিকান। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি তোমাদের আমার ক্লাস ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে শেয়ার করবে, লাইক কমেন্ট দেবে এবং সাবস্ক্রাইব করবে। যদি কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই হেল্পলাইন নাম্বারে কন্ট্যাক্ট করবে। আর আমি তোমাদের জন্য অনলাইনে কারেন্ট অ্যাফেয়ার্সের ব্যাচ চালু করেছি,
যদি কারোর মনে হয় যে কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসের প্রয়োজন আছে, কারণ সামনে WBCS এর এক্সাম রয়েছে এবং SSC যে গ্রুপ সি অ্যান্ড ডি তে কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে, খুব অল্প রেঞ্জে বা অল্প খরচে তোমাদের জন্য ব্যাচ চালু করেছি। যদি তোমাদের দরকার থাকে তাহলে অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করো। সকলে ভালো থেকো। বাই, টাটা।